প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসাইন। আর খবর প্রতিদিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, ফেসবুক আর ইউটিউবে। এই আয়োজনে আমরা দিনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আলোচনা করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক নজরুল কবির। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব। এর আগে চলুন দেখে আসি বাংলাদেশ টেলিভিশন সহ আরও কয়েকটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত। পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে 10 জনের মৃত্যু, 19 জেলায় 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তদের জন্য 6,85,00,000 টাকা বরাদ্দ, জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। 2041 সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নির্দেশ। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে ফটো সেশন করে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রিমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় দফায় দফায় বন্ধ মেট্রো রেল, কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী ও বরিশাল। ডয়েচে ভেলের তথ্যচিত্র একপেশে ও উদ্দেশ্যমূলক, গাজীপুরে সেনাপ্রধান বললেন পেশাদারিত্বের মাধ্যমে দেয়া হবে জবাব। অতিবৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা, নানা উদ্বেগের পরও সরেননি ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। হামাসের রকেট হামলার পর আরও বেপরোয়া ইসরায়েলি বাহিনী। রাফার জনবহুল ক্যাম্পে নির্বিচার তাণ্ডবে 24 ঘন্টায় নিহত 150-র বেশি ফিলিস্তিনি। আগাম নির্বাচন ঘিরে বিবাদ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলে, ভোটে অংশ না নেয়ার ঘোষণা 78 নেতার। লেবার পার্টির জন্য বড় সুযোগ বলছেন বিশ্লেষকরা। প্রবল ঘূর্ণিঝড় আর টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্য, অন্তত 15 মরদেহ উদ্ধার, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু ঘরবাড়ি। প্রিয় দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন সহ আরও কয়েকটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনাম। চলে যাব মূল আলোচনায়। নজরুল কবির, আবারও স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী সহ উপকূলের 19টি জেলা প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া এসব এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্যটিও জানানো হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে। শুরুতে এই থেকে আপনার কাছে একটা মন্তব্য শুনতে চাই। অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল মানুষের জন্য যে কোনো দুর্যোগ, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, নতুন কোনো অভিজ্ঞতা নয়। সিডর, আইলার মতো ভয়াবহ দুর্যোগও তারা মোকাবেলা করেছে। অতীতের তুলনায় যেটা একটা জিনিস লক্ষণীয় এবার, যে এবার যদিও 19টা জেলায় প্রায় 160টা উপজেলার আক্রান্ত হয়েছে, তবে আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের প্রস্তুতি তুলনামূলকভাবে কিন্তু অন্য যে কোনো সময়ের থেকে বেটার ছিল। কারণ এবার আমরা দেখলাম যে এত দীর্ঘমেয়াদী, খুব নিকট অতীতে কিন্তু আমরা এত দীর্ঘমেয়াদে কোনো ঘূর্ণিঝড়কে অবস্থান করতে দেখি নাই। তো সেই রকম একটি জায়গা থেকে যদি দেখি, এবং সেটা ছিল রাতের বেলা এবং আজ সারাদিন পর্যন্ত, গতকাল রাত্র থেকেই শুরু হয়েছিল। ফলে যে দুর্ভোগটা এখন আছে সেটা হচ্ছে ব্যাপকভাবেই মানুষকে ভোগান্তিতে ফেলেছে। সেটা হচ্ছে বিদ্যুৎবিহীন হয়ে পড়াটা। কারণ অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক গাছ ভেঙে গেছে, এই জায়গাটা আছে। ফলে এই সমস্ত এলাকায় প্রধানমন্ত্রী গোটা ব্যাপারটাই আমরা যতটুকু জানি, যে যারা বার্তাকক্ষে ছিলাম, যে সেখান থেকে আমরা খোঁজ পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী শুরু থেকেই পুরো ব্যাপারটা মনিটর করছিলেন, এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মাধ্যমে কাজ হচ্ছিল, এবং দলগতভাবেও রাজনৈতিক দলের আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। তারই একটা ধারাবাহিকতায় কিন্তু আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে প্রধানমন্ত্রী যাবেন। তো প্রধানমন্ত্রী সাধারণত দুর্যোগ কবলিত এলাকায় যান, এইটা নতুন অভিজ্ঞতা নয়। তবে যেটা হচ্ছে যে হয়তো 24 ঘন্টার মধ্যে যেতে পারতেন, কিন্তু আজকে পর্যন্ত যেহেতু আবহাওয়াটা রয়েছে এবং এটা শেষ হতে হতে আগামীকাল দুপুর পর্যন্ত হয়ে যাবে, তো ফলে ঘোষণাটা আসছে এরকম যে পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি যাবেন, প্রধানমন্ত্রী যাবেন। জি, আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু অনলাইন অতিথির কাছে যেতে চাই। প্রিয় দর্শক,
প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত রয়েছেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শুভা। ফারজানা শুভা, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। ফারজানা শুভা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। এখনো পর্যন্ত গতকাল রাত থেকে শুরু হওয়া যে দীর্ঘ ঘূর্ণিঝড় রেমাল, সবাই শুনতে পেয়েছি যে 10 জন ইতোমধ্যে মারা গেছেন এবং 37 লাখেরও বেশি মানুষ এখনো দুর্গত সময় কাটাচ্ছেন, দুর্গত অবস্থায় আছেন। তাদের প্রতি আসলে আমি আমার শোক প্রকাশ করি। আপনার যে আলোচনা বা আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গতে যুক্ত হচ্ছি। আপনি যেটা বলছিলেন যে গতকাল অর্থাৎ সোমবার সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল, যেটি লিড দিচ্ছেন স্টিভেন কোবাস এবং এক্স অ্যাম্বাসেডর অতুল কাশ্যপ। তারা প্রথমেই কিন্তু যে এজেন্ডা নিয়ে এসেছেন, অর্থাৎ বাংলাদেশে যে বিনিয়োগের যে সুব্যবস্থা এখন রয়েছে এবং গেল 1.5 দশকেরও বেশি সময়ে সরকারের একের পর এক বিনিয়োগ বান্ধব যে পরিস্থিতি বা পদক্ষেপের কারণে যে অবস্থা এখন বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক ভাবে স্বাগত জানিয়েছেন। আপনাকে একটু আমি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী প্রথমেই বলেছেন যে বাংলাদেশ এখন যে যোগাযোগ এবং অবকাঠামোগত যে সর্বোচ্চ অবস্থানে এখন আছে এবং সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার মধ্যে পদ্মা সেতুর একটি মাইল ফলক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেই শুধু নয়, বাণিজ্যিক যোগাযোগ যে ব্যবস্থা সেক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এছাড়া কর্ণফুলী টানেল বা বাংলাদেশের যে পারমাণবিক এরায় যে পদার্পণ অর্থাৎ জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবস্থায় যে রীতিমতো যে বৈপ্লবিক যে পরিবর্তন এসেছে, সেই বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ সরকার অত্যন্ত বিনিয়োগ বান্ধব দৃষ্টিতে আছেন এবং উদার যে বিনিয়োগ নীতি, সরকারের অর্থনীতির ক্ষেত্রে যে উদার বিনিয়োগ নীতি, সেই বিষয়টি তিনি উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ বা পজিটিভ অবস্থা এখন বিরাজ করছে। পাশাপাশি তিনি বলেছেন যে এই সরকারের যে মূল ইশতেহারের যে বিষয়গুলো ছিল 2008-এর নির্বাচন থেকে এই 2024-এর নির্বাচন পর্যন্ত আমরা দেখেছি ক্রমান্বয়ে একটি উন্নয়নের দিকে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, অর্থাৎ একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে যাওয়ার ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ এবং সেটি বাস্তবায়ন করার পরে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট পিপল, স্মার্ট কান্ট্রি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স, সেটির মেলবন্ধন ঘটাতে চায় সরকার। সেই বিষয়গুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন যে ইতোমধ্যে 100টি ইপিজেড অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং একই সাথে 28টি হাইটেক পার্ক বাংলাদেশে সরকার করেছে, যেখানে লজিস্টিক সাপোর্ট এবং যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ পানি, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই বিদেশি বিনিয়োগ, সেটা প্রতিষ্ঠান হোক বা ব্যক্তিক বিনিয়োগ হোক, এই বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশের সাউথ এশিয়ার মধ্যে একটি বিজনেস হাব গড়ে তোলার মতো অবস্থা এখন আছে, সেই বিষয়টি তিনি উল্লেখ করে বিদেশি বিনিয়োগ এবং বিশেষ করে ইউএসএ বিনিয়োগকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আপনি জানেন যে ইতোমধ্যে কোরিয়ান ইপিজেড, জাপানের জন্য আলাদা করে ইপিজেড এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল বিশেষায়িত ভাবে যে গঠন করা হয়েছে, সেই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিশদভাবে তুলে ধরেছেন। এবং যে বিষয়টি বারবার আলোচনায় এসে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, প্রধানমন্ত্রী খাতগুলো উল্লেখ করে বলেছেন যে আইসিটি খাত, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইলস, ফার্মাসিউটিক্যালস, তারপরে চিকিৎসার যে ভারী এবং হালকা যন্ত্রপাতি নির্মাণ, তারপরে শিপিং, অবকাঠামো, যোগাযোগ, এসব খাতে এখনো বিনিয়োগের যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই আন্তর্জাতিক ফোরামে বা দেশীয় ফোরামে যখনই কথা বলেছেন, তিনি সংশ্লিষ্ট দূতাবাস এবং অন্যান্য যারা অধিদপ্তর বা মন্ত্রণালয় আছে তাদেরকে সবসময়ই বলেন যে বাংলাদেশের উচিত এখন নিত্য নতুন বাজার তৈরি করা, সেই বাজার সৃষ্টি করা এবং নিত্য নতুন বিনিয়োগ যে আসার যে পরিস্থিতিগুলো সেগুলো বিশ্বের কাছে তুলে ধরা। এবং আজকের এই যে সৌজন্য সাক্ষাৎ, যেটি আসলে একটি কার্যকর বৈঠকের পর্যায়ে চলে গেছে বলে আমার মনে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী এই পজিটিভ দিকগুলোই বারবার তুলে ধরেছেন। এবং তার সাথে তো আমি যুক্ত করতে চাই যে খুব সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর যে সফর, সেই সফরেও কিন্তু
তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক বা মন্ত্রী পরিষদ বা উপদেষ্টাদের সাথে যখনই বৈঠক করেছেন, তিনি কিন্তু এটাই বলেছেন যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক আর পিছনে ফিরে দেখার সময় নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন সম্পর্ক বা নতুন মাত্রা এই সম্পর্কে যুক্ত করতে দুই দেশে আগ্রহী। আজকের বৈঠকে আসলে এই বিষয়টি আমরা প্রমাণিত হতে দেখেছি, মানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুই দল অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের যে আগ্রহ এবং স্বাগত জানার যে বিষয়টি, এটি অত্যন্ত ইতিবাচক হিসেবে আমার মনে হয়েছে। প্রধানমন্ত্রী আরো একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে নতুন যে বৈশ্বিক প্রতিযোগিতার যে বাজার, সেই বাজারে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকে থাকতে চায়, তাকে অবশ্যই সস্তা এবং দক্ষ জনশক্তি এবং লজিস্টিক সাপোর্ট দরকার। বাংলাদেশে তরুণ এবং দক্ষ কর্মশক্তি তৈরি হচ্ছে, সরকার একটি বিশেষ প্রায়োরিটার দিচ্ছে এই ক্ষেত্রে, আপনি জানেন। সেই বিষয়গুলোও কিন্তু বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক। এবং তিনি এটাও বলেছেন যে ব্যবসা বা বিনিয়োগের জন্য যে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে এবং গত ১.৫ দশকে এ বিষয়ে যথেষ্ট অগ্রগতিও রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং সবশেষে তিনি যে বিষয়টি ইতি টেনেছেন এভাবে যে এই ইউএস বা বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি বিষয় কিন্তু আছেই, পাশাপাশি দুই দেশেরই আসলে প্রয়োজন বা সামনের যে লক্ষ্য, সেটা হচ্ছে সমৃদ্ধি অর্জন। এবং সেই অর্জনের ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যের যদি সংমিশ্রণ বা মিশেল ঘটে, তাহলে এর চাইতে ভালো আর কিছুই হয় না। এবং আপনার এই তথ্যের সাথে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের যে গেল বছরের শেষের দিকে যে একটি প্রতিবেদন দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেখানে পরিসংখ্যানিকভাবেই উল্লেখ করা হয়েছিল যে ইউএসএ তে আমরা যে পরিমাণ ইউএস থেকে আমরা যে পরিমাণ পণ্য আমদানি করি, তার চাইতে রপ্তানির পরিমাণ কিন্তু আমাদের ৩ গুণেরও বেশি। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ইউএস এর সাথে এখনো অনুকূল একটি বাণিজ্যিক পরিস্থিতিতে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ হতে পারে ইউএসএ বা বিদেশি বিনিয়োগের জন্য একটি সোনালী ক্ষেত্র। জি, ফারজানা শুভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ। চলে যেতে চাই স্টুডিওতে। নজরুল কবির, আপনি শুনছিলেন যে ফারজানা শুভা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি যে বৈঠক হয়েছে, বিস্তারিত জানাচ্ছিলেন। আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। না, আমি শুধু এতটুকু বলবো যে দেখেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আমরা পোশাক রপ্তানি এবং কোনো কোনো ক্ষেত্রে ২-১টি ক্ষেত্রে ওষুধ রপ্তানি আমরা করে থাকি। এর বাইরে যেটি হয়েছে যে আপনি জানেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এখনও পর্যন্ত ওষুধ তুলনামূলকভাবে অনেক সস্তাই বলবো আমি। সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে এবার লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে যে আমি যতটুকু জানি যে প্রতিনিধি দলটি এসছেন, তাদের মধ্যে কেউ কেউ বিশেষভাবে আগ্রহী হয়েছেন এই দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধ কারখানা গড়ে তোলা যায় কিনা। সেই রকম একটি জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তার এই আহ্বান ওপেন রাখেন সবসময়ই। এর আগেও মার্কিন বাণিজ্যিক দল এসছে, কিন্তু আমরা বিনিয়োগের জায়গাটা দেখি নাই। কিন্তু এবার যখন মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আমি যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গত নির্বাচনের আগে আমাদের একটি স্পর্শকাতর অবস্থা ছিল, এটি উভয় দেশই মোটামুটি প্রায় প্রকাশ্যে জানিয়েছে। কিন্তু এই যে কথাটা শোভা বলছিল যে ডোনাল্ডোর সর্বশেষ সফরের মধ্য দিয়ে তারা দাবি করছে যে না, সেই জাউতিতে গেছে তো গেছে, এখন নতুন করে তার সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিতে চায়। সেই জায়গাতে যদি ওষুধের ব্যাপারে, ওষুধ শিল্পের ব্যাপারে আমাদের এখানে বিনিয়োগ ঘটাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ সরকার ওয়েলকাম জানাবে এবং কার্যকর অর্থেই, মানে শুধু সফরে সীমাবদ্ধ না থেকে মার্কিন বিনিয়োগের যে ধরনের পরিবেশ প্রয়োজন পুরোটাই বিরাজমান আছে এখন বাংলাদেশে। এবং মুনাফার জায়গা থেকেও যদি বলি, তার যথেষ্ট পরিমাণে মুনাফা করার মতো অবস্থাও বিরাজমান। সেই রকম একটি জায়গা থেকে বাংলাদেশে যদি মার্কিন বিনিয়োগ করে, তাহলে সেটা একটি নতুন অধ্যায় শুরু হবে। জি, নজরুল কবির, আপনি আমাদের সাথেই থাকেন, আবারও ফিরে আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ে ৬ জেলায় 10 জনের মৃত্যু, 19 জেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে যুক্ত রয়েছেন চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার আশিকিন প্রিন্স, যুক্ত রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের খুলনার ব্যুরো চিফ আবু হেনা মুস্তফা জামাল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই
আমি শুরুতেই আশিকিন প্রিন্স আপনার কাছে যেতে চাই। আপনি পটুয়াখালী অবস্থান করছেন, গত 3 দিন যাবত আমরা জানি যে সেখান থেকে আপনি খবর পাঠাচ্ছিলেন আপনার টেলিভিশনে। ঘূর্ণিঝড়টি রিমাল আসলে 111 কিলোমিটার গতিতে পটুয়াখালীতেই প্রথম এটা আঘাত হানে। সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন সেখানকার। ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম হবার পরে গতকাল অর্থাৎ 27 তারিখ সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত প্রচন্ড দমকা বাতাস ছিল, ঝোড়ো হাওয়া ছিল এবং একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে গতকাল অর্থাৎ 27 তারিখ বিকেল 4টার পর থেকে পরিস্থিতি কিন্তু উন্নতি হয়েছে এবং এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। অর্থাৎ এখনকার পরিস্থিতি বলা যায় যে স্বাভাবিক অবস্থা হয়েছে। আর যেসব স্থানীয় যারা রয়েছেন তারা ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে তারা কিন্তু ঘরের বাইরে আসেননি, এখানকার দোকানপাট খোলা হয়নি। তো সেই ক্ষেত্রে বিকেল 4টার পর থেকে, গতকাল বিকেল 4টার পর থেকে স্থানীয় যারা রয়েছেন তারা ঘরে বাইরে আসতে শুরু করেছেন, দোকানপাট খুলতে শুরু করেছে। অনেক পর্যটক এই কুয়াকাটাতে ছিল, তারাও কিন্তু বের হয়ে এসেছেন, তারা কিন্তু সমুদ্র সৈকতে রয়েছেন। তো বলা যায় যে গতকাল বিকেল 4টার পর থেকে পটুয়াখালীর যে অবস্থা সেটি কিন্তু উত্তরোত্তর স্বাভাবিক হচ্ছে এবং সেটি সামনে আরো স্বাভাবিক হবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে একটি বিষয় যে এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে পটুয়াখালী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এবং পটুয়াখালীতে আমি গতকালও বিকেলের দিকে পটুয়াখালীর একটি এলাকাতে গিয়েছিলাম যেখানে মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছেন। তারা বলছেন যে তারা 3 দিন ধরে পানিবন্দী অবস্থাতে রয়েছেন এবং তাদের কাছে এখন পর্যন্ত যে সহায়তা সেই সহায়তা সেইভাবে তাদের কাছে পৌঁছায়নি। তারা প্রত্যাশা করছে যে সরকারের যে সহায়তা সেটা আর্থিক হোক বা অন্য যেভাবেই হোক সে সহায়তা তাদের কাছে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছেন যে সরকারি সহায়তা তারা অতি দ্রুত তারা পাবেন। তো একটি বিষয় যে সবচেয়ে বেশি দুর্ভোগী রয়েছেন যারা নারী এবং শিশু রয়েছেন, কারণ অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে অথবা অধিকাংশ ঘরে পানি প্রবেশ করেছে। তো ওইসব ঘরবাড়িতে যেসব নারী এবং শিশুরা থাকতেন তাদেরকে কিন্তু এখন উঁচু জায়গা, অর্থাৎ উঁচু জায়গা বলতে সড়ক বা অন্য বাড়িতে থাকতে হচ্ছে। ফলে একটি কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন এই উপকূলীয় এলাকায় যারা নিম্নাঞ্চল এলাকাতে যারা নারীরা রয়েছেন বা শিশু রয়েছে। আরেকটি বিষয় জানতে চাই, আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন? যখন ঘূর্ণিঝড় আঘাত আনে ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু মূলত উপকূলের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যান। একটি বিষয় যে যখন ঘূর্ণিঝড় রিমালের সতর্ক সংকেত দেওয়া হয়েছে 1 থেকে 3 পরে মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে 10 নম্বর, তো তখন থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে যাতে উপকূল এলাকার মানুষরা তারা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে যান। একটি বিষয় যে আসলে এইসব এলাকার মানুষ তারা বলেন যে আমরা তখনই আশ্রয় কেন্দ্রে যাব যখন আমরা ঘূর্ণিঝড়ের যে প্রচন্ড বেগে আসবে তখন আমরা যাব, কারণ তারা বলে যে তাদের গবাদি পশু রয়েছে, একই সঙ্গে তাদের ঘর বাড়ি রয়েছে, আসবাবপত্র রয়েছে, তো এগুলো ছেড়ে তারা কিন্তু সহসাই আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে গতকাল ঘূর্ণিঝড় রিমাল যখন আঘাত হেনেছে তার আগ মুহূর্তে কিন্তু অধিকাংশ মানুষই তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন, তারা আশ্রয় নিয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে এই পটুয়াখালীতে একজন মারা গিয়েছেন, তিনি আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানিতে পড়ে তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো মূলত এই ছিল তথ্য। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রথম থেকে সাবধানের ব্যবস্থা নেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, সতর্কতামূলক মাইকিং করা হয়েছে এবং সমুদ্রের যে তীরবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় হলে কি করণীয়, ঘূর্ণিঝড় পরবর্তীতে কি করণীয়, সবকিছুই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এখন ঘূর্ণিঝড় শেষ হয়েছে, অনেকে পানিবন্দী অবস্থাতে রয়েছেন, সরকারের পক্ষ থেকেও যে আমরা জানি যে 6 কোটি টাকার একটি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে এবং যারা উপকূলীয় এলাকাতে বসবাস করছেন এবং পানিবন্দী অবস্থাতে রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সরকারের যে সহযোগিতা অতি দ্রুতই তাদের কাছে পৌঁছে যাবে। জি, আশিকিন প্লিজ আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু চলে যেতে চাই খুলনা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চিফ আবু হেনা মুস্তফা জামাল। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে।
ধন্যবাদ। জি, আবহাওয়া মুস্তাফা জামাল, আপনার কাছে খুলনার সর্বশেষ একটু খবর জানতে চাই। রাত 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিও নেই, সেইভাবে বাতাসও নেই। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে উপকূলের উপজেলাগুলোতে কিন্তু মানুষরা ঘরে ফিরে গেছেন বলে আমরা শুনেছি, যেটা আমরা বিকাল পর্যন্ত আশঙ্কায় ছিলাম যে মানুষরা ঘরে ফিরে যেতে পারবেন কিনা, কারণ বিকাল পর্যন্ত আসলে প্রচন্ড বৃষ্টি এবং দমকা হাওয়া বইছিল, যার কারণে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন প্রায় 1,63,000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে সেই সময় পর্যন্ত ছিলেন এখানকার আশ্রয় কেন্দ্রতে, এবং প্রশাসন তাদেরকে কিন্তু সেখানে থাকতে বলেছিলেন যে তারা থাকলে তাদের জন্য যে ব্যবস্থা আছে সেটা নিরাপত্তার ব্যবস্থা করেন, যার কারণে মানুষজন ওই সময় আশ্রয় কেন্দ্র ত্যাগ করেননি বলে আমরা জেনেছি। কিন্তু রাতে যখন আবহাওয়া ভালো হতে শুরু করেছে তখন থেকে কিন্তু মানুষজন আবার ঘরে ফিরতে শুরু করেছেন। তবে আগামীকাল পর্যন্ত সময় লাগবে আসলে সম্পূর্ণ মানুষকে ফিরে যেতে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এখানে আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে খুলনা উপকূলে রেমালের আঘাতটা কিন্তু একটু অন্যরকম ছিল, কারণ খুলনা উপকূলে গত 15 বছরে আসলে 10টি বড় বড় দুর্যোগ এখানে আঘাত এনেছে। আইলার মতো দুর্যোগ আঘাত এনেছে, তারপরে আরো বড় বড় দুর্যোগ আঘাত এনেছে, ফলে এখানকার মানুষ কিন্তু আতঙ্কিত থাকেন সব সময়, এবং সেইভাবে কিন্তু এবারও আতঙ্ক ছড়িয়েছিল এবং মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন। আমি এখানে গিয়েছি পাইকগাছা, বিশেষ করে পাইকগাছাতে ক্ষতি হয়েছে অনেক বেশি। পাইকগাছার আপনার বেড়িবাঁধের আপনার 21টি পয়েন্টে আসলে ভাঙন দেখা দিয়েছিল, এবং কয়রাতেও বেড়িবাঁধ ভেঙে গেছে, এবং পাশাপাশি আপনার দাকপেও বেড়িবাঁধ ভেঙে গেছে। আমরা এইখানে যে বেড়িবাঁধ আছে, একটু বেড়িবাঁধের কথা না বললেই না, কারণ হচ্ছে যে বেড়িবাঁধের জায়গাতে আপনার এই সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট মিলে আপনার 2008 কিলোমিটার বেড়িবাঁধ আছে, তার মধ্যে 51 কিলোমিটার কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ ভাঙার জন্য বা ভেঙে যাতে না যায় সেই জন্য কিন্তু মানুষ আবার সেটাকে পাহারা দিয়েছেন, কারণ হচ্ছে যে তাৎক্ষণিকভাবে মেরামত করা না গেলে এই বেড়িবাঁধগুলো কিন্তু আপনার ভেঙে একটা বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই জন্য কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা যাননি, এবং রাতে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বেড়িবাঁধে অবস্থান করেছেন। এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে জনগণ বলেছেন যে না, আসলে বেড়িবাঁধের জায়গাটা দেখা উচিত। এখানে এখনো পর্যন্ত 20,700টি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনাতে, এবং 56,000 ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হিসেবে বলা হয়েছে। এখানে একটি বিষয়ে বলে রাখি আপনাকে যে খুলনার 604টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 3 লক্ষ মানুষের আশ্রয় দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, কিন্তু এই সাম্প্রতিক পরিসংখ্যান বা গতকালকের পরিসংখ্যান বলছে যে 4,52,000 মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো একটা বড় অংশের মানুষ কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রের বাইরে থেকে যাচ্ছেন, এবং একটু আগে যেটা শুনছিলাম যে সারা দেশের পরিস্থিতির মতো এখানেও পরিস্থিতি যেটা, যে সেটা হচ্ছে যে মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, নিরুৎসাহ বোধ করেন, কারণ হচ্ছে তাদের সর্বশেষ সম্বল যেটা আছে সেইটা তারা আঁকড়ে ধরে রাখতে চান। কিন্তু এই জন্য কিন্তু সাধারণ মানুষের দাবি হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোকে আরো একটু আধুনিকায়ন করা, যেখানে তারা তাদের পশুগুলো প্রাণীগুলো নিয়ে আসতে পারেন এবং নিরাপদে রাখতে পারেন, এবং আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কথা কিন্তু সব সময় বলা হচ্ছে এইখানে। আর এখানে জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে, আশ্রয় কেন্দ্রের সংখ্যাগুলো বাড়ানো এবং সেখানকার নিরাপত্তা, এবং আশ্রয় কেন্দ্রেরও আরো কিছু ফ্যাসিলিটিস বাড়ানোর কথাও কিন্তু মানুষজন বলছেন। যেহেতু স্কুলগুলো কিন্তু এখানে মূলত স্কুলগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই স্কুলগুলোতে কিন্তু আপনার হাইজিন প্র্যাকটিসটা বলেন বা টয়লেট ফ্যাসিলিটিস বলেন, এগুলো একটু বাড়ানোর জন্য কিন্তু দাবি উঠেছে। পাশাপাশি এখানে আশ্রয় কেন্দ্র অনেকদিন ধরে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অবস্থা কি? আরেকবার একটু বলুন প্লিজ। যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অবস্থা কি এখন? যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু স্বেচ্ছা শ্রমে মানুষজন বেড়িবাঁধ আবার রিপেয়ার করেছেন। এটা ভাটার সময় যখন ছিল বিকালে তখন কিন্তু করেছেন, তারপরে আর কিন্তু আপনার জোয়ারের পানি ঢোকেনি। কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এখানে। ফসল ক্ষতি হয়েছে কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে তাপপ্রবাহ চলছিল, সেই জন্য ফসলে একটু পরবর্তীতে গিয়েছে, কিন্তু ধানের ফসলের ক্ষতি কম হয়েছে কারণ ধানরা কৃষক আসলে ঘরে তুলে নিতে পেরেছে। তবে মাছের ক্ষতি হয়েছে এখানে, অনেক অনেক বেশি মাছের ক্ষতি হয়েছে, কারণ আপনি জানেন যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলটা, উপকূলীয় অঞ্চলটা মাছ নির্ভর অঞ্চল। এখানে 3 জেলাতে প্রায় 20,000-এর মতো আপনার মৎস্য ঘের ভেসে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। কিন্তু এটার টাকার অঙ্কের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কিন্তু সময় লাগবে, এটা আসলে জি।
জি, আবহানা মুস্তফা জামাল এবং আশিকিন প্রিন্স, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। চলে যেতে চাই স্টুডিওতে। নজরুল কবির, আপনি শুনছিলেন দুইজন আমাদের অতিথি যুক্ত হয়েছিলেন, একজন মাছরাঙ্গা টেলিভিশন, চ্যানেল 24, তার বিস্তারিত জানাচ্ছিলেন, তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। ঘূর্ণিঝড় রিমাল চলে যাচ্ছে ঠিকই, দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু রেশ কিন্তু রেখে যাচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দেখেন যে এইটা প্রাকৃতিক দুর্যোগের এই অবস্থাটাই দাঁড়ায় মূলত, যদি বলেন যে মানুষের যে দুর্যোগ পরবর্তী যে দুর্ভোগ, সেটা কিন্তু সামনে। একটা হচ্ছে যে একটা জায়গা আমি অ্যাড্রেস না করলেই না, যেটা পপলু ভাই এবং আশিকিন দুজনেই বলছিলেন, সেটি হচ্ছে যে এখনও কিন্তু উপকূলীয় মানুষের অঞ্চলের কালচার যেটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু পুরোপুরি এখনও কাটে নাই। সেটা হচ্ছে যে তার শেষ মুহূর্ত পর্যন্ত তার আশ্রয়কেন্দ্রে যেতে চান না। লক্ষণীয় এই তথ্যটি হয়তো কোনো কারণে তারা মিস করে গেছেন। আমার কাছে আমাদের যে বার্তা কক্ষে যে সংবাদকর্মীরা আমাদেরকে সেখান থেকে জানিয়েছেন যে এবার লক্ষণীয় একটি বিষয় ছিল যে 3টি মুজিব কেল্লা নতুন হয়েছে, আপনি জানেন, এবং অত্যাধুনিক সমস্ত ব্যবস্থাপনা সত্ত্বেও, এবং সেইখানেও সেই মুজিব কেল্লার ক্ষেত্রে আপনি জানেন যে সেগুলো হচ্ছে 3 তলা বিশিষ্ট হয়েছে, নিচে পর্যাপ্ত যাতে পানি প্রবাহ থাকে সেই পরেও গবাদি পশুর জন্য আলাদা স্পেস ছিল। এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে যতটুকু স্পেশালি আমরা খুব আগ্রহী ছিলাম, ধরেন যে পটুয়াখালীর একটু দূরবর্তী জায়গায় মুজিব ইয়াগুলো এবং বরগুনার ওই জায়গাগুলোতে, রাঙাবালি, আপনার চালবুনিয়ার থেকেও অনেকখানি দূরে, মানে বলা চলে যে পায়ে হেঁটে যেতে হয় অনেকখানি জায়গা। সেই সমস্ত জায়গায় যখন নাকি এই মুজিব কেল্লাতে কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষ এবার আশ্রয় কেন্দ্রে গেছেন, যেটি হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, এই যে নিম্নাঞ্চল যারা যেতে চান না, তারা হচ্ছে প্রত্যেকটি শহরের শেষ মাথার দিকে উপকূলের কাছাকাছি যেই বাড়িগুলো থাকে, যারা প্রতিনিয়তই অভ্যস্ত জোয়ার ভাটার পানির সঙ্গে, তাদের একটি বড় অংশ কিন্তু বাড়ি ছেড়ে যেতে চান না। এবং পরবর্তীতে যেটি হয় আপনি খেয়াল করে দেখবেন, ক্ষতির পরিমাণ যদি দেখেন, যারা বাড়িতে থাকছেন তাদেরই কিন্তু ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যে গবাদি পশুটি আলস্যর কারণে অথবা তার দীর্ঘদিনের মানসিকতার কারণে নিয়ে যাচ্ছেন না, ফলে তারই গবাদি পশু বেশি মারা যাচ্ছে। তবে আমি মনে করি যে ধীরে ধীরে মানুষের এই শিক্ষাটা হচ্ছে, আগের থেকে কাটিয়ে উঠবে হয়তো। আর আরেকটা জিনিস জানতে চাই যে সরকারের তরফ থেকে যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু ক্ষতিগ্রস্তদের মোবাইলে দেওয়া হচ্ছে এবার, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি এই জায়গাটা বলি যে দেখেন যে সেইটি হচ্ছে যে আজকে চাইলেও কিন্তু আজকে কারো কাছে টাকা পৌঁছাবে না। আমাদের গণমাধ্যম কর্মীদেরও যারা বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করছেন বা ঢাকা থেকে যান কাজ করতে, তাদেরকে একটু দুর্যোগ সাংবাদিকতার ব্যাপারটা একটু অভিজ্ঞ হতে হবে। এই কারণে কেন বলছি, আমরা এক ধরনের আত্মসমালোচনা করে কথাটা বলছি, যে আপনি 24 ঘন্টার মাথায় কিন্তু কোনোভাবেই সম্ভব না, তারা টাকা দিলেও তো তারা লাভ নাই, সে তো কোথাও কোনো কিছু জিনিস পাবে না কেউ ক্রয় করতে। বিষয়টা দাঁড়াচ্ছে এবার কিন্তু ওই যে আশ্রয় কেন্দ্রগুলোতে আগে থেকে শুকনো খাবার মজুদ ছিল, ফলে আপনি যা এখন পর্যন্ত অভিযোগ শুনবেন, দুর্ভোগের কথা শুনবেন, আশ্রয় কেন্দ্রের দুর্যোগের কথা কিন্তু শুনবেন না। কারণ এবার আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সুপেয় পানি ঢাকা থেকে যাতে সহজে নেওয়া যায় সে ব্যবস্থা করা ছিল। এবং এই কাজগুলি যখন আগে করার কারণেই আপনার ওই ক্ষয়ক্ষতিটা হয় নাই। যেই ক্ষয়ক্ষতির জায়গাটা, যেই ইম্প্যাক্টটা পড়েছে সেটি হচ্ছে তার বাইরে। এবং যখন গাছগুলো উপড়ে গেছে, যখন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, তখন আমি মনে করি আগামী সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেকটাই মোকাবেলা করা সম্ভব হবে। যেটা দীর্ঘমেয়াদের চেষ্টা করতে হবে সেটি হচ্ছে মৎস্য সম্পদের যে ক্ষতি হয়েছে, আমাদের ফসলের যে ক্ষতি হয়েছে। এখানে আপনি জানেন এই সময় একটা সবজি চাষ হয়, আমাদের তো এখন 12 মাসই সবজি চাষ হয়, ফলে সবজি ক্ষেতগুলো ভেসে গেছে। এই দুটো জায়গার ব্যাপারে আমাদের বিশেষ নজর দিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যারা আছেন, মৎস্য ব্যবসায়ী যারা আছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। সেটার জন্য একটা বিশেষ পরিকল্পনা সরকারের গ্রহণ করতে হবে। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমি আবারও ফিরে আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আরও একটি প্রসঙ্গ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার জুনায়েদ খান। জুনায়েদ খান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। জুনায়েদ খান, আপনি জানেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিএনপি। এই সময় তিনি সংবাদ সম্মেলনে আর কি বলেন? দুর্যোগগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান তিনি যখন জানাচ্ছিলেন, তারই প্রসঙ্গক্রমে রাজনৈতিক দলগুলো কে কারা দলের বা দেশের মানুষের দুর্যোগে এগিয়ে আসে সেই বিষয়টি প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন যে বিরোধী শক্তি বা বিরোধী দল তারা কিন্তু এই যে দুর্যোগ কবলিত মানুষ বা
যারা সমস্যা কবলিত মানুষ আছেন তাদের পাশে দাঁড়ায় না। তিনি রোহিঙ্গা যে ঢল নেমেছিল সেই রোহিঙ্গাদের কথা টেনে এনেছেন, সেখানে তাদের বিএনপির ভূমিকার কথা তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং তিনি বলেছেন যে দুর্যোগে সহায়তার নামে বিএনপি সেখানে গিয়ে ফটো সেশন করে ফিরে এসেছে। এটি টেনেছেন যে দুর্যোগ চলাকালীন সময়ে না, শুধু দুর্যোগ পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন, যাদের জানমাল, ফসলি জমি, একই সাথে গবাদি পশুর ক্ষয়ক্ষতি হবে, তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং নেতাকর্মীদেরকে যতদূর সম্ভব তাদেরকে আর্থিক সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সরকারি যে সহযোগিতা গুলো রয়েছে সেগুলো যথাযথ কর্তৃপক্ষকে তিনি যথাসময়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে সাধারণ মানুষের প্রতিও তারা আহ্বান দিয়ে যথাসময়ে যাতে শেল্টার সেন্টার যেগুলো আশ্রয় কেন্দ্র সেগুলোতে তারা যান এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান এবং সেখানে কর্তৃপক্ষের যেই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী অবস্থান গ্রহণ করেন। একই সময়ে তিনি রাজনৈতিক প্রসঙ্গ প্রশ্ন করতে চাইলে সেই প্রসঙ্গগুলো এড়িয়ে গিয়ে তিনি কিন্তু আজকে বারবার জোর দিয়েছেন যে শুধুমাত্র দুর্যোগ কবলিত মানুষের সহায়তার জন্য আজকের এই সংবাদ সম্মেলন, সে কারণে তিনি সেখানে কিন্তু রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। বেলাল। জি, জুনায়েদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নজরুল ভাই, আপনি শুনছিলেন জুনায়েদ খানের বক্তব্য যে আজকে পুরোটা সংবাদ সম্মেলনই ছিল দুর্যোগ প্রবণ এলাকায় নির্দেশ দেওয়া হয়েছিল। বলছিলাম যে জায়গায় থেমে গেলাম সেটি হচ্ছে যে আজকে যে প্রসঙ্গগুলি অতীতের প্রসঙ্গটা টেনে যেই কারণে এনেছেন তিনি প্রসঙ্গটা, আসলে বিএনপির প্রসঙ্গটা তো হুট করে আসে নাই, সেই সংবাদ সম্মেলনে যেভাবে এসছে সেটি হচ্ছে যে তিনি নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিতে গেছেন এবং সেইখানে তিনি নিজের দলের নেতাকর্মীদেরকেও বলেছেন যে ফটো সেশন করলে হবে না, এটা বিএনপি করে, সেইটা বলতে গিয়ে তারপরে পুরো ঘটনাটাই তিনি উল্লেখ করেছেন। ফলে আমি যে কথাটা বলছিলাম যে এই প্রবণতা আমাদের সমাজ কাঠামোর মধ্যেই আছে, ফলে সেইটা না করে সত্যিকারের জনপ্রতিনিধি যারা আছেন আমাদেরকে যেন মুখোমুখি হতে না হয় যে রিলিফের টাকা ইউনিয়ন পরিষদের মেম্বার খেয়ে ফেলেছেন কিংবা রিলিফ অতগুলো পৌঁছাইতে পারেননি ইউনিয়ন পরিষদের মেম্বার, কারণ এটি হচ্ছে আদর্শ সিস্টেম যেটি হচ্ছে যে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে একদম তৃণমূল পর্যন্ত ছড়া এবং তারাই জানে। ফলে সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে এবং জনপ্রতিনিধিদের পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন ব্যবস্থাপনাটা সঠিক হয়, সেই ব্যাপারে যেন তারা অবস্থান নেয় এবং যারা সামর্থ্যবান আছেন তার দলের নেতাকর্মীরা তারাও যেন দুর্যোগ কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সহায়তা নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেই নির্দেশনাটি দিয়েছেন। কিন্তু আরেকটি উদাহরণ দিয়েছেন যে রমজান মাসে আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে আর বিএনপি ইফতার পার্টি করেছে। না, এই উদাহরণগুলি তো দেবেনই, কারণ যে রাজনৈতিক দল করতে গেলে ওনাদেরকে রাজনৈতিক দলের প্রধান প্রতিপক্ষ দলের সমালোচনাগুলো কম বেশি হবেই। আমি খুব গুরুত্ব দিতে চাই যেই জায়গাটি, সেটি হচ্ছে যে ধরেন তিনি দলের নেতাকর্মীদের যে নির্দেশটা দিয়েছেন, এখন আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে, ফলে জনগণের কাছে জবাবদিহির জায়গায় আজকে বিএনপি বলেন বা অন্য যে কোনো বিরোধী রাজনৈতিক শক্তি বলেন তারা ঠিকমতো মানুষের পাশে থাকবে না, এই কারণেই তো জনগণ তাদেরকে ভোট দিয়েছেন, ফলে তাদেরকে টানা ক্ষমতায় রেখেছেন। ফলে তার দলের নেতা কর্মীরা যথাযথ দায়িত্বটা পালন করছে কিনা কিংবা জনপ্রতিনিধি যথাযথ দায়িত্ব পালন করছে কিনা সেই জায়গাতেও সতর্ক দৃষ্টি রাখার জন্য সত্যিকারের একজন রাজনৈতিকবিদ হিসাবে এবং রাজনৈতিক দলের যা করা উচিত সেটি করার নির্দেশনা দিয়েছেন তিন দলের নেতা কর্মীদেরকে। জি নজরুল কবির, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে নেব বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে ঝুঁকিতে শিশুসহ বাংলাদেশের ৮৪ লাখ মানুষ, ইউনিসেফ। ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। সেই সঙ্গে তারা স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকারের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফ। সোমবার ২৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৩ মন্ত্রীর বৈঠক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে সচিবালয়ে বৈঠক করেন ৩ মন্ত্রী। তারা হলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার ২৭ মে কৃষিমন্ত্রীর দফতরে বসেন তারা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ২৭ মে দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্যুতের সব গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনতে নতুন প্রকল্প। বাবিউবর সব গ্রাহককে ২০২৫-২০২৬ অর্থ বছরের মধ্যে প্রিপেড মিটারের আওতায় আনার লক্ষ্যমাত্রা অর্জনে ২টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দুবাইয়ে রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ইব্রাহিম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৩। এতে পৃথিবীর অন্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিটেন্সধারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখছিলেন বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদ শিরোনাম। এক নজরে দেখে নেব সুখবর প্রতিদিন। বাংলাদেশের পতাকা উড়ল ৪১,০০০ ফুট উঁচুতে। বিশ্ব রেকর্ড গড়তে ৪১,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করলেন বাংলাদেশি যুবক আশিক চৌধুরী। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে ভাসতে যুক্তরাষ্ট্রের মেমফিসে সম্পন্ন হয় দুঃসাহসিক এই অভিযান। অল্প দিনের মধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পাবে বলে আশা আশিক চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।